নতুন টিচার মানে? ওই যে দেখছিস, গোলাপি রঙের শাড়ি পরে আছে, আমাদের নতুন ইংরেজি শিক্ষিকা। 5 দিন হলো জয়েন হয়েছে। তুই 1 সপ্তাহ আসিসনি, তো জানবি কেমন করে? হুম। আচ্ছা, আমি একটু প্রিন্সিপাল স্যারের কাছে যাব। কেন? এমনি একটু দরকার আছে। আচ্ছা, যা তাহলে। উঠে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এলাম। আসতে পারি স্যার? ইয়েস, আসো। ভিতরে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, কি ব্যাপার আরফিন, কোনো সমস্যা? জি স্যার, একটা সমস্যা হয়েছে। আমার টিসি লাগবে। কেন? স্যার সমস্যা তাই, প্লিজ দেন। আচ্ছা দিব, আগামীকাল এসো। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে তুমি চলে যাচ্ছ। সরি স্যার, আমাকে যেতেই হবে। আজকে পারলে আজকেই দিন। আগামীকাল এসো, আজকে আমার একটু কাজ আছে। ওকে স্যার। বের হতেই আমাদের নতুন ম্যামের সাথে দেখা। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম। তারপর আবার বন্ধুদের কাছে চলে এলাম। কি রে, কি করতে গেছিলি? টিসি নিব তাই বলতে গেছিলাম। কেন? যে কারণে বাসা থেকে বের হয়ে আসতে হয়েছে, সেই কারণে ভার্সিটি ছাড়ছি। চাই না আমি তার সাথে কথা বলতে, দেখা করতে। আর চাই না সে আমার সামনে আসুক বা আমি তার সামনে যাই। ও থাকলো তো কি হয়েছে? ও ওর মতো থাকবে, তুই তোর মতো থাকবি। কোন মেয়েটার জন্য ভার্সিটি ছাড়ছিস? তোদের নতুন ম্যাম। কি? আচ্ছা যাই, ক্লাস করব না। কেন? ভালো লাগছে না তাই। আচ্ছা, যা তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ছেলেটা কি করতে এসেছিল? টিসির জন্য বলতে এসেছিল। কেন, কি হয়েছে? জানি না, কিন্তু বলল তার কি একটা সমস্যা হয়েছে। ও হুম। ভার্সিটি থেকে বের হতে যাব, তখন সামিয়া আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাও? বাসা। কেন? ভালো লাগছে না তাই। আমার সাথে চলো, ভালো লাগবে। না। চলো তো। আরে না, ভালো লাগছে না। না গেলে কিন্তু কান্না করতে লাগবো। আচ্ছা চলো চলো। আর বাসা যাওয়া হলো না। সামিয়া আমার ফ্রেন্ড, ওর পাগলামিগুলো বেশ ভালোই লাগে। আমি কেমন দেখুন, আপনাদের পরিচয় না দিয়ে বকবক করেই যাচ্ছে। আর আপনারাও কেমন যেন মনে করিয়ে দেন না। ধ্যাত ভাল লাগে না। আমি আরফিন, 3 কুলের সবাই আছে, কিন্তু আজ 1.5 বছর ধরে তাদের থেকে দূরে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এবার অনার্স লাস্ট ইয়ারে। সামিয়া আমাকে টানতে টানতে নাইমুলদের কাছে নিয়ে আসলো। কি রে, চলে এলি যে? আমি থাকতেই। খুব ভালো। আগামীকাল থেকে কি করবি? আরভিন তো ভার্সিটিতে থাকবে না। থাকবে না মানে কোথায় যাবে? আমি চোখের ইশারায় বলতে বারণ করলাম। কোথায় আবার যাবে? এমনি বললাম আর কি। ওহ, আর এতদিন কোথায় ছিলে, আসলে কেন? এমনি ভালো লাগছিল না তাই। সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। একটু পর ক্লাসের সময় হয়ে এলো, তাই উঠে ক্লাসরুমের দিকে গেলাম। সামিয়া ওর পাশে জোর করে বসিয়ে দিল। প্রথম ঘন্টায় ইংরেজি ম্যাম এলো। আমরা সবাই সালাম দিলাম। ম্যামও উত্তর দিলেন। ম্যাম আমাদের দিকে তাকালেন, তারপর আমার কাছে এসে বললেন, এই ছেলে, তুমি দাঁড়াও। জি। আমি দাঁড়ালাম। আজ কতদিন ধরে ভার্সিটি আসোনি? জি, 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে কেন আসোনি? এমনি ভালো লাগছিল না। কেন, কি হয়েছে? আমার সম্পর্কে না জানলেও আপনার চলবে। আপনি বরং ক্লাস করেন। আমার এমন উত্তর শুনে হয়তো অনেক অবাক হয়েছে। বিনতি আপু আর কিছু বলল না, ক্লাস করাতে লাগলো। আমি লক্ষ্য করলাম বিনতি আপু আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর এই দিকে তো সামিয়া জ্বালিয়ে মারছে। অনেক রাগ হচ্ছে, কিন্তু সামিয়াকে কিছু বলতেও পারছি না।
টিফিন পিরিয়ডে সামিয়াকে না জানিয়ে আমি বাসায় চলে এলাম। জানলে আসতে দিত না। আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? কি এমন বলবা যে রিকোয়েস্ট রাখতে বলছো? আফরিনকে টিসি দিয়েন না। কেন? ও আমার ফুফাতো ভাই, ওকে বাসা থেকে বের করে দিয়েছিল। কেন? আমার কারণে। তুমি আবার কি করছো? আফরিন আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আমি ওকে ভালোবাসতাম না। আফরিন আমাকে অনেকবার ভালোবাসি বলেছে, আর আমি অপমান থাপ্পড় দিয়ে ফিরিয়ে দিতাম। একদিন আফরিন আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়ে সে রাগে ওর উপর একটা মিথ্যা অপবাদ দিই। তা সবাই বিশ্বাস করে নেয়, আর ফুফা ফুফি ওকে বাসা থেকে বের করে দেয়। তুমি ঠিক করো নাই? জি, আর ওকে টিসি দিয়েন না। কারণ জিজ্ঞেস করলে কি বলবো? কিছু একটা বলবেন। ওকে, আর বাসা কখন যাবে? ক্লাস শেষ হলেই। তাহলে আমার সাথে যাইও। না, আমি একা চলে যাব। আর আন্টি আপনাকে যাবার সময় ওই বাজারগুলো নিতে বলছে। ওকে। আচ্ছা আঙ্কেল, যাই, একটা ক্লাস আছে। ওকে, যাও। দুপুরে খাওয়া দাওয়া শেষে শুয়ে আছি, তখন পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কত সুন্দর ছিল দিনগুলা। বুঝতে পারছি আপনাদের জানার ইচ্ছা হচ্ছে কি হয়েছিল। 1.5 বছর আগের কথা। বিনতি আপু আমার প্রথম ক্রাশ, স্বপ্ন দেখা প্রথম নারী। শুধু ক্রাশ না, বিনতি আপুকে আমি পাগলের মতো ভালোবাসি। বিনতি আপু আমার থেকে গুণে গুণে বেশি না, 1 বছরের বড়। আপু যখন অনার্স ফাইনাল ইয়ারে আর আমি তখন অনার্স 3rd ইয়ারে। আপু ছাত্রী হিসেবে অনেক মেধাবী, সব সময় ক্লাসে ফার্স্ট আসতো। দেখতে অনেক সুন্দর, চোখ দুটো টান টান, ঠোঁট দুটো গোলাপির পাপড়ির মতো। আপুকে পরি বললেও ভুল হবে না, যদিও পরি দেখি নাই, তবে শুনেছি পরি অনেক সুন্দর, এই আর কি। আপু ভার্সিটির সকল ছেলের ক্রাশ। আমি আপুকে 2 বার প্রপোজ করেছি। এর আগে সাহস করে বলতে পারি নাই, আর যখন বলতে পেরেছি তখন 2 বারই 2টা করে 4টা থাপ্পড় খেয়েছি। আরও অনেক কথা শুনিয়েছে। আরে ভাই, ভাবছেন শুধু 4টা থাপ্পড় খেয়েছি? সেটা না, আজ পর্যন্ত এত খেয়েছি যে লিখলে হয়তো একটা বই তৈরি করা যেত। কিন্তু এত থাপ্পড় খাওয়ার পরও হাল ছাড়ি নাই। কথায় আছে না, হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। তাই আমি ওই কথাটাকে ফলো করছি। আমাদের বাসা থেকে আপুদের বাসা খুব বেশি দূরে না, হেঁটে গেলে 5 মিনিটের পথ। আমি এখন আপুদের বাসায় আপুর রুমে বসে আছি। কি রে, তুই আমার রুমে কি করিস? এই তো বসে বসে ক্রিকেট খেলছি। মজা করার জায়গা পাস না? তুই এখানে ক্রিকেট খেলিস? দেখতে যখন পাচ্ছ বসে আছি, তাহলে জিজ্ঞেস করো কেন? তুই আমার রুমে বসে আমাকে ভাব দেখাচ্ছিস, কথা বলছিস? বের হ রুম থেকে। বের হব না। দাঁড়া। আপু দাঁড়া বলে রুমে কি খুঁজতে লাগলো। বুঝতে পারছি এখন না গেলে পিঠে উত্তম মধ্যম পড়বে, তাই রুম থেকে হাঁটা দিলাম। কুত্তা, দাঁড়া, পালাচ্ছিস কেন? আমার মার খাওয়ার কোনো ইচ্ছা নেই বলে মামির কাছে এলাম। মামি, কি করো? এই তো গাজরের হালুয়া করি। ছি, এসব মানুষে খায়? মানুষ খায় না তো কে খায়? আমি খাই না। ভালো তো, কাউর তো কি খেতে হবে না। হুম ফ্রিজে নুডলস রাখা আছে, ইচ্ছে হলে গিয়ে বের করে খা। হুম আর মামা কোথায় গেছে? বাজারে গেছে। ও আচ্ছা, তুমি রান্না করো, আমি গিয়ে নুডলস খাই। আচ্ছা যা। আমি রান্নাঘর থেকে এসে ফ্রিজ থেকে নুডলস বের করে খেতে লাগলাম। একটু পর মামা এলো। কি রে আরিফিন, কখন এলি? কিছুক্ষণ আগেই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। দেখি ব্যাগে কি কি আছে বলে মামার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম। জানি মামা বাজারে গেলে আপুর খাবার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। ব্যাগটা খুঁজে অবশেষে একটা প্যাকেট পেলাম। প্যাকেটটা খুলে দেখি আলুর চপ আর পেঁয়াজি আছে। দেখেই তো আমার মুখে পানি চলে এসেছে।
তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা চাপ বের করে খেতে লাগলাম। মামা আমার কাণ্ড দেখে হাসছে। তুই এখনো ছোট হয়েই থাকলি, বড় হলি না। এমন খাবার পেলে আমি ছোট বাচ্চাদের মতো হয়ে যাই। হুম হুম হুম। প্যাকেটটা হাতে নিয়ে খেতে খেতে আপুর রুমের সামনে গিয়ে বললাম, আপু আসবো? না, তোকে আসতে হবে না। যা বলবি বাইরে থেকে বল। ভিতরে যেতে দিলে বলবো। তোকে আসতে হবে না, আর তোর কোনো কথা শোনার ইচ্ছে নেই। পরে আবার পস্তাবে না তো? না, তুই যা তো, কানের কাছে আর ঘ্যান ঘ্যান করিস না। ওকে, কোনো সমস্যা নেই। আপুর রুমের কাছ থেকে চলে এলাম আমার রুমে। রুমটা আমার না, তবে আমি এলে এখানে থাকি আর কি। রুমে এসে খাচ্ছি আর মোবাইল টিপছি। একটু পর বিনতি আপু রুমে এলো। ওই কুত্তা, খাবারগুলো কোথায়? কোন খাবারগুলো? আব্বু যেগুলো বাজার থেকে নিয়ে এসেছে। এইভাবে দাঁত কেলাবি না। তুই এভাবে দাঁত কেলালে তোকে দেখতে অসহ্য লাগে। খাবারগুলো কোথায়? তাড়াতাড়ি দে। এত তেলে ভাজা জিনিস খেলে গ্যাস্ট্রিক হবে, তখন পেট ব্যথা করবে, তখন তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাবো। তুই কষ্ট পাবি মানে কি? এই মা, আমি তোমাকে ভালোবাসি না। এসব আজেরা পেঁচাল না পেরে তাড়াতাড়ি খাবারগুলো দে। খাবারগুলো তো নেই। নেই মানে? সব খেয়ে ফেলেছি। কি? খাবারগুলো হজম করার আগে তুই আমার মার হজম কর। আপু দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না। আর তুমি তো তখন চলে যেতে বলেছিলা। কুত্তা, কে জানে কে, তুই তখন খাবার দিতে গেছিলি। হা হা হা, এটা তোমার দোষ, আমার দোষ না। সো এখানে আমার মার খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। হয়েছে হয়েছে, আচ্ছা থাক, আমি গেলাম। আপু দাঁড়াও। কি হয়েছে? আচ্ছা, আমার সাথে সব সময় রেগে রেগে কথা বলো কেন? আমার ইচ্ছে, আর তুই যে কাজগুলো করিস তাতে তো রাখবই। ও, আর এই নাও তোমার খাবার। আমি শুধু একটা চপ আর একটা পেঁয়াজি খেয়েছি। আচ্ছা দে। হুম। আর তোকে আগেও বলেছি, এখনো বলছি, ভালোবাসা টালোবাসা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আমি তোকে কখনোই ভালোবাসবো না। আর সব থেকে বড় কথা, আমি তোর থেকে বড়। আপু চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, তারপর কাউকে কিছু না বলে বাসায় চলে এলাম রাতে। আরফিন, খেতে আয়। হুম, আম্মু আসছি, তুমি যাও। ওকে, আর তাড়াতাড়ি আয়। হুম। আম্মু আম্মু চলে গেল, আর আমিও উঠে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আপুর ফোন দিলাম, কিন্তু বিজি বলছে। আবার দিলাম, এবারও বিজি বলছে। আর ফোন না দিয়ে শুয়ে থাকলাম। হঠাৎ কেন জানি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বুঝতেই পারলাম খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি ছোট বলে কি আমাকে ভালোবাসা যায় না? হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোন দিয়ে তাকিয়ে দেখি বিনতি আপু ফোন দিয়েছে, তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রিসিভ করলাম। কিরে, ফোন দিচ্ছিস কেন? তোমার সাথে কথা বলতাম তাই। আমার সাথে কি কথা বলবি? বিকেলে তো দেখা হলো, কথা হলো। তাও তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল। আফরিন দেখ, ভালোবাসার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দে, আর মন দিয়ে লেখাপড়া কর। আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবি। তোমার থেকে ভালো লাগবে না, আমার তোমাকে হলেই চলবে। তোর সাথে কথা বলাটাই ভুল। আচ্ছা, আমি ছোট বলে কি ভালোবাসা যায় না? থাক। আপু ফোন কেটে দিল, তারপর আবার ফোন দিলাম, কিন্তু বন্ধ বলছে। এভাবে অনেকবার ফোন দিলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। চোখ থেকে পানি বের হতে শুরু করলো। খুব কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা, ভালোভাবে কথা না বলা অনেক কষ্টদায়ক। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে একটা দৃশ্য দেখে চোখের কোণে পানি হয়ে গেল। দেখি বিনতি আপু একটা ছেলের সাথে পাশাপাশি কথা বলছে, অনেক হাসাহাসি করছে। ছেলেটা আমাদের ভার্সিটির না। এমন দৃশ্য দেখে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার প্রাণটা কেউ আমার থেকে বের করে নিচ্ছে। কেউ আমার কাঁধে হাত রাখলো। তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। কিরে, কাঁদছিস কেন?
বিনতি আপুদের দিকে ইশারা করে বললাম, এই জন্য। আপু তো বলে দিয়েছে তোকে, ভালো না বাসলে তাহলে এমন কেন করছিস? খুব ভালোবেসে ফেলেছি রে। আপু তো তোকে ভালোই বাসে না, ঠিক করে কথা বলে না, এতে তুই শুধু কষ্টই পাস। আমি কি বলি, আপুকে তুই ভুলে যা। ওই ছেলেটার পুরো বায়োডাটা চাই। কেন, কি করবি? আমার চাই ব্যাস, আর জানি না কি করব। উল্টোপাল্টা কিছু করবি না তো? না, আমার আজকের মধ্যে চাই। ওকে। একটু পরে, আপু ওই ছেলেটা কে ছিল কোন ছেলেটা? যার সাথে হেসে হেসে খুব কথা বলছিলা? ওটা আমার বয়ফ্রেন্ড ছিল। কি, তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? তাহলে তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে ভালোবাসতে পারবো না। আর দেখলি তো আমার বয়ফ্রেন্ড আছে। আপুর হাত ধরে বললাম, আপু আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাত ছাড় বলছি। না, আগে বলো আমাকে ভালোবাসবে। হাত ছাড় বলছি। না। আপু হাত সরিয়ে নিয়ে, কুত্তার বাচ্চা, তোকে হাত সরাতে বলছি না। ঠাস ঠাস গালে হাত দিলাম, ঠোঁটের কোণ দিয়ে রক্ত বের হয়ে গেল আর চোখের পানিও বের হয়ে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম অনেক স্টুডেন্ট আমাদের দিকে তাকিয়ে আছে, তারা হাসাহাসি করছে। ওখানে থেকে মাথা নিচু করে বাসায় চলে এলাম। তোর এতগুলো স্টুডেন্টদের সামনে থাপ্পড় দেওয়াটা ঠিক হলো না। আর আরফিন মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। ওকে মারা ঠিক হয়েছে, দিন দিন ওর পাগলামি আর সাহস বেড়ে যাচ্ছে। আচ্ছা, ক্লাসে চল। আম্মু আমাকে দেখে বলল, কিরে তুই এইমাত্র গেলি আর চলে এলি যে? এমনি ভালো লাগছিল না তাই। ও, আর তোর গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। এগুলো এমনি কিছু না। আচ্ছা আমি রুমে গেলাম, আর আমাকে বিরক্ত করতে আসবে না। আচ্ছা যা, বিশ্রাম নে। রুমে এসে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলাম। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না, কারণ আমি যে ছেলে। ছেলেদের চিৎকার দিয়ে কাঁদতে নেই, লোকে মন্দ বলবে। অনেক কষ্ট হচ্ছে। শুনেছি সিগারেট খেলে নাকি কষ্ট কমে, তাই চোখ মুছে একটা সিগারেট ধরালাম। আসার সময় দোকান থেকে এক প্যাকেট নিয়ে এসেছি। প্রথম টান দিতেই কাশতে লাগলাম, কিন্তু তাও খেলাম 4 দিন পর। এই 4 দিন কিভাবে কাটলো নিজেও জানি না। অনেক কেঁদেছি। আপুকে দেখতে, আপুর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু দেখা করিনি, কথা বলিনি, কারণ আপুকে ভুলে থাকতে হবে। জানি না ভুলতে পারবো কিনা, তবে চেষ্টা করব। তবে পরশুদিন আপু আর ওই ছেলেটার মধ্যে ব্রেকআপ করিয়েছি। ওদের মধ্যে ব্রেকআপ করতে অনেক কষ্ট হয়েছে। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছি, তখন কলিং বেল। দেখ তো এই সময় আবার কে এলো। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। খুলে তো অনেক অবাক হলাম, দেখি বিনতি আপু। কিরে, কেমন আছিস? আপুর কথা শুনে তো আরো অনেক অবাক হলাম। এটা ভেবে আরো অবাক হচ্ছি যে আপু আমাদের বাসায় আসে না, আজ নিজের ইচ্ছায় এসেছে। তারপর আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমি তো মনে মনে অনেক খুশি। বোবা হয়ে গেলি নাকি? আরে না, ভালো। তুমি? ভালো। সর, ভেতরে যাই। আপু ভিতরে গেল। আমার মনের ভিতর তো লাড্ডু ফুটছে, কিন্তু এত সুন্দর করে কথা বলার কারণটা কি বুঝতে পারছি না। তা যাই হোক গা, আপু মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে। তা না হলে আমাদের বাসায় আসবে কেন? খুশিতে তো আমার লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। না থাক, দিব না। লুঙ্গি ড্যান্স দিতে গেলে আবার লুঙ্গি পরতে হবে। আপু গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুফি? আলো, তুই? ভালো। আপু আর আম্মু হেসে হেসে কথা বলছে, আর আমি চুপচাপ হয়ে দেখছি আর মুচকি মুচকি হাসছি। যাক বাবা, এবার তো মনে হয় আপুকে আপন করে পাবো। রাতে আপু আমাদের বাসায় থাকলো, আর শুয়ে শুয়ে ভাবছি আবার প্রপোজ করব। তখনই ফোন বেজে উঠল। দেখি আপু ফোন দিয়েছে। এত রাতে ফোন কেন দিচ্ছে বুঝতে পারছি না। প্রথমবার কেটে গেল, আবার ফোন এলো, রিসিভ করলাম। হ্যাঁ বলো। আর এত রাতে ফোন দিচ্ছ কেন? আমার রুমে আমি তো। আচ্ছা, আসছি। ফোন রেখে আপুর রুমের সামনে গেলাম। আমাদের রুমটা পাশাপাশি। দরজায় টোকা দিলাম। আপু সাথে সাথে দরজা খুলে দিল। কি বলবা বলো?
ভেতরে আয়, তারপর বলছি। আমি ভিতরে যেতেই আপু দরজা লাগিয়ে দিল। দরজা লাগালে কেন? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছিস, তোকে এমনি এমনি ছেড়ে দেব? আপু কি করছে এমনভাবে জামা ছিঁড়ছ কেন? আপু কোনো কথা বলছে না, চুলগুলো এলোমেলো করে দিল আর জামার অনেক জায়গা ছিঁড়ে দিল। আপু হঠাৎ আমাকে জড়িয়ে ধরে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আপুর কাণ্ড দেখে আমি থ হয়ে গেছি। আপু কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না। এর মধ্যে আব্বু আম্মু দরজা ধাক্কা দিতে শুরু করেছে আর আপু তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে যাচ্ছে। আব্বু দরজা ভেঙে ভেতরে এসে দেখে আমি বিনতি আপুকে ধরে আছি। আমি ধরে নেই, আপু এমনভাবে ধরেছে আছে যে কেউ দেখলে মনে করবে আমি ধরে আছি। আপু আমাকে ছেড়ে দিয়ে আব্বুর কাছে গিয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে বলল, ফুফি, আব্বু আফরিন আমার। আর বলতে হবে না। ছি আরফিন, তুই এত খারাপ! আমি এটা ভাবতেও পারি না। তুই যে আমার ছেলে এটা ভাবতেও আমার ঘৃণা করছে। আম্মু বিশ্বাস কর আমি কিছু করিনি, আপু আমাকে ফাঁসাচ্ছে। তোর নোংরা মুখে আমার নাম নিবি না। আজ থেকে ভাববো আমার ছেলে মরে গেছে। আব্বু বিশ্বাস করো আপু আমাকে ফাঁসাচ্ছে। ঠাস বিশ্বাস আর তোকে বিশ্বাস করতাম না যদি নিজ চোখে না দেখতাম যে তুই এতটা নোংরা আর খারাপ। আমি জানি না কোন পাপ করেছিলাম যে তোর মতন একটা কুলাঙ্গার ছেলে আমার ঘরে দিয়েছে। আব্বু তার কোমরে থাকা বেল্ট খুলে আমাকে মারতে লাগলো। আমি দাঁড়িয়ে আছি, আপুকে দেখলাম মিটমিট করে হাসছে। কখনো ভাবিনি আপু আমার সাথে এমন করবে, এত বড় একটা মিথ্যা অপবাদ দেবে। অনেক ব্যথা করছে, কিন্তু আপুর দেওয়া ব্যথার কাছে এসব ব্যথা কিছু না। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই প্রথম আব্বু আমাকে মারল। আপুকে তো কখনো ক্ষমা করব না। আব্বু আমাকে মারা থামিয়ে দিল, তারপর বলল, তুই আমার বাসা থেকে বের হয়ে যা, আর যেন তোকে চোখের সামনে না দেখি। আজ থেকে ভাববো আমার কোনো ছেলে নেই। খুব কষ্ট হচ্ছে আম্মু, বিশ্বাস করো আমি কিছু করিনি, সব আপুর সাজানো নাটক। বললাম না তোর এই নোংরা মুখে আমার নাম নিবি না। আর আমি তোর মা না, আমার কোনো ছেলে নেই। তোকে যেতে বললাম না। আব্বু বিশ্বাস করো আমি কিছু করি নাই, আপুর এগুলো সব সাজানো নাটক। নিজের থেকে বের হবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আচ্ছা যাচ্ছি, একদিন ঠিকই ভুল বুঝতে পারবে, সেদিন আমাকে খুঁজে পাবে না। আর আপু আমি তো তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। বাসা থেকে বের হয়ে গেলাম, আপু এমন একটা নোংরা অপবাদ দিবে ভাবতেও পারিনি। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কষ্ট আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপুকে তো কোনোদিন ক্ষমা করব না, কোনো দিনও না। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, শার্টটাও শরীরের সাথে লেপ্টে আছে। অনেক কষ্টে পারভেজের বাসার কাছে এলাম। এসে দেওয়ালে হেলান দিয়ে কলিং বেল চাপ দিতে লাগলাম। অনেকক্ষণ পর পারভেজ দরজা খুলে দিল। তুই এত রাতে আর তোর এমন অবস্থা কেন? আগে ভিতরে যেতে দে, সব বলছি। আয়। আমাকে একটু ধরে নিয়ে যাবি? হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। কি হয়েছে? তোর শার্টে রক্ত কোথা থেকে এলো? সোফায় এসে বসে শার্টটা খুলতে লাগলাম, কিন্তু শরীরের সাথে আটকে যাচ্ছে। জোরে এক টান দিয়ে খুলে ফেললাম। তখন আমার পিঠ দেখে পারভেজ আঁতকে উঠল আর বলল, তো তো তোর শরীরে এত আঘাত কোথা থেকে আসলো? আর সব মারের চিহ্ন, মনে হচ্ছে কেউ বেল্ট দিয়ে মেরেছে। ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়, পরিষ্কার করতে হবে। পারভেজ তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। আমাকে বক্সটা দে। দাঁড়া, আমি পরিষ্কার করে দিচ্ছি। না, আমি করছি।
বেশি কথা বলিস কেন? আর তুই কিভাবে করবি শুনি? আচ্ছা দে। পারভেজ পরিষ্কার করে মলম লাগিয়ে দিতে দিতে বলল, এবার বল, তোর এমন অবস্থা কি করে হলো? কে করলো? পারভেজ আজকের ঘটনা সব কিছু বলল। আমার কথা শুনে পারভেজের চোখ পানি চলে এসেছে। আমিও চোখ মুছে বললাম, আমাকে 1010 টাকা দিতে পারবি? কেন পারবো না? কি করবি? এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। কোথায় যাবি? জানি না, কিন্তু জানি এই শহরে থাকবো না। আর তোকে একটা কাজ করতে হবে। আগামীকাল ভার্সিটি থেকে টিসি আর আমার সব কাগজপত্র উঠিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আর আমিও তোর সাথে চলে যাব। আমি এখানে একা থেকে কি করব বল? আমারও তো তুই ছাড়া কেউ নেই। পারভেজকে জড়িয়ে ধরে বললাম, কাঁদিস না। ওকে কাঁদিস না বলছি, আর আমি নিজে কাঁদছি। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলাম। নিজেকে এখন একটু হালকা লাগছে। একটু পর পারভেজ কিছু ওষুধ নিয়ে এসে আমাকে দিয়ে বলল, নে খেয়ে নে, ব্যথা কমবে। সব থেকে বড় ব্যথা তো পেয়েছি মনে। মনের ব্যথা কি দিয়ে কমাবো? মনের ব্যথা তো ওষুধ নেই, থাকলে আমি আগেই খেতাম। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। পারভেজের পাশের রুমে আমি শুয়ে পড়লাম। সোজা হয়ে শুতে পারলাম, তাই উল্টো হয়ে শুতে হলো। পারভেজের জীবন কাহিনীটা অনেক কষ্টের, কিন্তু বাহির থেকে বোঝার ক্ষমতা নেই যে ও কষ্টে আছে। পারভেজের বয়স যখন 10 বছর, তখন ওর মাকে হারিয়েছে। তারপর ওর বাবা আরেকটা বিয়ে করে নেয়। এতে পারভেজের জীবন কষ্টের মেঘ ভেসে আসে। পারভেজের সৎ মা অনেক খারাপ ছিল, শুধু ওকে কষ্ট দিত, প্রতিদিন মারধর করত। পারভেজের বাবা দেখতো, তাও কিছু বলতো না। একদিন পারভেজ ওর দাদুর কাছে পালিয়ে যায়। পারভেজের দাদুর বিজনেস ছিল, ওরা অনেক বড়লোক আমাদের থেকেও। পারভেজের দাদু তখন পারভেজের নামে সব সম্পত্তি লিখে দেয়। পারভেজ এখন লেখাপড়া করে আর ওর বিজনেসও সামলায়। শরীর ব্যথাটা কমে এলো আর ঘুমও চেপে ধরলো, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে পারভেজ ঘুম থেকে ডেকে দিল। কিরে, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। ফ্রেশ হয়ে হয়, তারপর দুজন মিলে একসাথে নাস্তা করব। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুজন একসাথে নাস্তা করলাম। প্রিন্সিপাল স্যারকে টিসির ব্যাপারে বলে দিয়েছে। স্যার বলেছে আমি যাওয়া মাত্র পেয়ে যাব। ও ভালো। আচ্ছা তুই তাহলে নিয়ে আয়। আর আমরাও থাকবো ঢাকাতে, ওখানে আমার একটা বাসা আছে। ওকে। একটুবার পারভেজ ভার্সিটি চলে গেল। তারপর আমার আর পারভেজের সব কাগজপত্র উঠিয়ে নিয়ে বাসায় চলে এলো। দাঁড়া, আমি ব্যাগ গুছিয়ে নিই। পারভেজ ব্যাগ গুছিয়ে নিয়ে কাজের লোকটাকে ডাক দিল। এই নিন বাড়ি চাবি। আজ থেকে আমি ঢাকায় থাকবো, মাঝে মধ্যে আসবো। আর আপনি এখানে থাকবেন, চাইলে আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে থাকবেন। আর আপনার বেতন মাসে মাসে পাঠিয়ে দিব। ওকে চাচা, ভালো থাকবেন। বাসা থেকে বের হয়ে অফিসে এসে ম্যানেজারকে সব কিছু বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পারভেজের মেন অফিস কিন্তু ঢাকায়, আমার জন্য এখানে থাকতো। তারপর ঢাকায় চলে এলাম। এখন বর্তমানে আসা যাক। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারছি না এখানে বিনতি আপু আসলো কিভাবে। তা যাই হোক, পারভেজ এলে এখান থেকে চলে যাব। হঠাৎ কলিং বেল বেজে উঠল। চোখ মুছে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি পারভেজ। জড়িয়ে ধরে বললাম, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আর তোর তো আরও 4 দিন পর আসার কথা ছিল। কাজ শেষ হয়ে গেছে তাই। ভালো করেছিস। আর আমি এখানে থাকবো না। কেন, কি হয়েছে? বিনতি আপু। বিনতি আপু? কি হয়েছে? বিনতি আপু ভার্সিটিতে। ও মানে আমি প্রিন্সিপাল স্যারকে টিসির জন্য বলছি। স্যার আমাকে আগামীকাল ডেকেছে। আর কত জায়গায় যাবে? বিনতি আপু তার মতো থাকবে, আর তুই তোর মতো থাক। এখানে সমস্যা কোথায়?
অনেক সমস্যা, ওকে আমার সহ্য হয় না, দেখতেও ইচ্ছে করে না। ওকে না তুই ভালোবাসতি, আর আমার তো মনে হয় তুই এখনো ভালোবাসিস। আমি চুপ হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। তুই এখানে থাকবি না আমার সাথে অন্য কোথাও যাবি সেটা বল। কোথায় যাবি? কোথায় যাবি? আর সেখানে যদি আপু চলে যায় তখন কি করবি? আপু কেন যাবে সেখানে? সেসব বাদ দে, তুই তোর মতো থাক আর আপু আপুর মতো থাক, ব্যাস। ধুর, রেগে আমার রুমে চলে এলাম। একটু পর পারভেজ এসে বলল, দোস্ত, তোর জন্য একটা ঘড়ি নিয়ে এসেছি, দেখ তো পছন্দ হয় কিনা। হুম, হয়েছে। এটা কার জন্য? এটা আমার প্রাণপ্রিয় ভাইয়ের জন্য। খুব ভালো তো। তো কে সে? কেন তুই? খুশিতে জড়িয়ে ধরলাম। এতে ভালোবাসিস? অনেক। আচ্ছা, একটা কথা, মাথায় ঘুরপাক খাচ্ছে। কি? বিনতি আপু এখানে কিভাবে এলো? আর এলো তো এলো, সে আমাদের ভার্সিটিতে ম্যাম হয়ে। আরও তো কলেজ ভার্সিটি ছিল, সেখানে গেল না কেন? আল্লাহ মনে হয় তোদের এক করতে চায়। আজ আর এরা কথা বলিস না তো। আর তোর জন্য একটা মেয়ে দেখেছি, দেখতে অনেক সুন্দর। মনের দিক দিয়ে কেমন? অনেক ভালো, তুইও চিনিস। তাই নাকি? আর আমি তো তোকে বলেছি যখন বিয়ে করব তখন দুজন একসাথে বিয়ে করব। একসাথে মানে? একজনকে নাকি? আব্বে শালা তুকু, তোর বোন নেই তো, না হলে শালা হতে। একজনকে কেন হবে? আমি বলতে চাইছি দুইজনের একই দিনে বিয়ে করতে যাব আর দুইটা বউ নিয়ে আসবো। ওকে। হুম। পরের দিন ভার্সিটিতে প্রিন্সিপাল স্যারের রুমের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? এসো। ভিতরে গেলাম। তোমাকে টিসি দিতে পারছি না। কেন স্যার? তোমার তো পরীক্ষার জন্য সব কিছু রেজিস্টার করা হয়ে গেছে। এখন তুমি যদি অন্য কোথাও চলে যাও তাহলে এগুলো ট্রান্সফার করতে অনেক ঝামেলা। তাই বলছি, যেমন করে হোক তুমি পড়াটা এখানে শেষ করো। স্যার, আমিও টিসি না নেওয়ার জন্য বলতে এসেছিলাম। তাহলে তো ভালোই। জি স্যার। ওকে স্যার, আমি তাহলে যাই। ওকে। প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে এলাম, এসে পারভেজদের কাছে এলাম। কি রে, স্যার কি বলল? স্যার বলল, এখন সব কিছু ট্রান্সফার অনেক ঝামেলার ব্যাপার, তাই থেকে যেতে। তুই কি বললি? আমি বললাম, ঠিক আছে স্যার। ভালো করেছিস। চারজন মিলে গল্প করতে লাগলাম। সামিয়া এলো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। আর এই 10 দিন কোথায় গিয়েছিলে? বিজনেসের কাছে শহর থেকে বাইরে গেছিলাম। ওহ। দেখলাম বিনতি আপু আমাদের দিকে এলো। আরফিন আমার, শোনো। এসে বলল, আমি না শোনার ভান করে বসে থাকলাম। আরফিন শোনো। এই আরফিন ম্যাম তোমাকে ডাকছে তো। ও জি ম্যাম, বলেন কি বলবেন? একটু এইদিকে আসবে? কেন? আর যা বলবেন এখানে বলেন, এরা আমার সবাই আপন, সব কিছু বলতে পারেন। এইখানে না, একটু এইদিকে এসো। যা, কি বলছে শুনি আয়। পারভেজের দিকে তাকালাম। কি হলো, যাও। উঠে বিনতি আপুর কাছে গিয়ে বললাম, জি ম্যাম বলেন। সরি। হা হা হা। কিসের জন্য? আমার জন্য তোকে বাসা থেকে বের করে দিয়েছে তাই। হা হা হা। আমাকে আবার কে বাসা থেকে বের করে দিয়েছে? আমি তো জানি আমার আপন কেউ নেই, শুধু 3 জন বন্ধু ছাড়া। সরি, প্লিজ ক্ষমা করে দে। কিসের ক্ষমা চাচ্ছেন বুঝতে পারছি না। আর কি জন্য ডাকলেন সেটা বলেন, না হলে গেলাম। প্লিজ ক্ষমা করে দে। আচ্ছা, আমি গেলাম বলে চলে এলাম। সরি বলতে এসেছে, সরি। তোকে তো ক্ষমা আমি করছি না। ম্যাম কি বলছিল? বলেছিল যে যেন ক্লাসগুলো বাদ না দেই। ওহ, কিন্তু ম্যামকে দেখলাম চোখ মুছতে মুছতে গেল, কিন্তু কেন? আমি কেমন করে বলবো? আর হয়তো চোখে কিছু পড়েছে তাই চোখ মুছছে। ক্লাসের সময় হয়ে গেল তাই ক্লাসে গেলাম। আমি আর পারভেজ বসে আছি, তখন পারভেজ বলল, কি রে, বিনতি আপু কি বলছিল? বলছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তুই কি বললি?
বললাম, কিসের ক্ষমা চাচ্ছেন? বুঝতে পারছি না। কিছু বলার থাকলে বলেন, না হলে আমি চলে গেলাম। ও বিনতি আপু এলো। ক্লাস শুরু হলো। বিনতি আপুর দিকে তাকালাম, দেখি চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে, কিন্তু কেন করেছে বুঝতে পারছি না। কান্না করেছে তো আমার কি। বিনতি আপু ক্লাস শেষ করে চলে গেল। এভাবে একে একে সব ক্লাস শেষ হলো, বাসায় চলে এলাম। বিকালে আমি আর পারভেজ বসে বসে গল্প করছি, তখন কলিং বেল বেজে উঠল। এখন আবার কি হলো? দাঁড়া, আমি গিয়ে দেখছি। উঠে গিয়ে দরজা খুলে দিলাম, দেখি আব্বু আম্মু বিনতি আপু। এটা দেখে কোনো রিয়্যাক্ট করলাম না, নর্মালভাবেই বললাম, জি বলেন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমার কথা। আব্বু আম্মু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। পারভেজ ভিতর থেকে বলল, কে এসেছে রে? জানি না এগুলো কে আর কোথা থেকে এসেছে। ও, কোনো সাহায্য লাগলে বা টাকা পয়সা লাগলে দিয়ে দে। আরে আপনারা কি বোবা? কথা বলেন না কেন? দেখলাম আব্বু আম্মুর চোখে পানি। আজব তো, কথা বলেন না কেন আর কাঁদেন কেন? বাবা, আমাদের ক্ষমা করে দে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা বলেন কেন? আমি কি আপনাদের ছেলে? আমার কোনো মা বাবা নেই, আমি এতিম। কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু রাগ আর অভিমানের জন্য বলতে বাধ্য হচ্ছি। মনটা চাইছে জড়িয়ে ধরি। আব্বু আম্মু, তোমাদের ছাড়া একটা বছর অনেক কষ্টে পার করেছি। বাবা, তোকে অনেক কষ্ট দিয়েছি, সেদিন তোর উপর হাত তুলেছি। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে। না না, আপনারা ভুল করেননি, আপনারা ঠিক করেছেন। আমার মতো কুলাঙ্গার সন্তানের কি দরকার আছে বলেন? বাবা, আমাদের আর এগুলো বলে লজ্জা দিস না। আমরা খুব অনুতপ্ত, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দে। প্রয়োজন হলে তোর পা ধরছি, তবুও আমাদেরকে ক্ষমা করে দে। ছি, এগুলো কি বলো আব্বু? আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। তোমাদের ছেড়ে এই একটা বছর অনেক কষ্ট কেটেছে, খুব কষ্ট হতো। কান্নার পর্ব শেষ হলো। আমরাও খুব কষ্টে দিন কাটিয়েছি, তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কি রে, কে এসেছে? আঙ্কেল আন্টি, আপনার ভিতরে আসেন। ভিতরে চলো। তখন থেকে বাইরে দাঁড় করে রেখেছিস কেন? ভিতরে এলাম। তোরা এক হলে আমি অনেক খুশি। পারভেজ, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমাদের মা বাবা বলে ডাকতে পারো। পারভেজ কোনো কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পাগল ছেলে, কাঁদিস কেন? খুশিতে আম্মু? আমার একটা ভাই হলো। বুকে আয় ভাই, বুকে আয়। দূরে গিয়ে মর, আমি আম্মুকে ছেড়ে তোকে জড়িয়ে ধরতে যাচ্ছি না। বাহ, খুব ভালো তো। এখন আমাকেই ভুলে গেলি? আমাদের কথা শুনে আব্বু আম্মু হাসছে। আব্বু বলল, আজ থেকে আমার 2টা ছেলে। আরিফিন, তোকে একটা কথা বলবো। বলো। এতে পারমিশন নেওয়ার কি আছে? বলছি, বিনতিকে ক্ষমা করে দেওয়া যায় না? ওর আগের মাথায় এমন ভুল করেছে। আব্বুর কথা শুনে আব্বুর দিকে তাকালাম। প্লিজ ক্ষমা করে দে, ও অনুতপ্ত। বিনতি আপুর দিকে তাকালাম। আপু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। না, আপুর সাথে সাথে মুখটা কালো হয়ে গেল। ক্ষমা করে দে। আর অন্য কথা থাকলে বলো। দে। আমি আর কিছু বললাম না, ওখানে থেকে উঠে রুমে চলে এলাম। আরফিন শোন। আমার পিছনে পিছনে পারভেজ এলো। চলে এলি কেন? তো কি করবো, ওকে তো আমার সহ্য হয় না। যখন ওকে চোখের সামনে দেখি তখন ওর উপর রাগটা দ্বিগুণ বেড়ে যায়। ক্ষমা করে দে। দেখ, আমি চাই না ওই ব্যাপারে কোনো কথা বলতে। তোর ইচ্ছা। সেদিনের রাতটা এখনো ভুলিনি। সেদিন তুই না থাকলে হয়তো আজকে বেঁচে থাকতাম না। চুপ, মরার কথা বলিস কেন? বলবো না। রাতে আমি আর পারভেজ ছাদে দাঁড়িয়ে আছি, তখন কারো আসার শব্দ পেলাম। পিছনে ঘুরে দেখি বিনতি আপু। দোস্ত, আমার একটা কাজ মনে পড়লো, আমি গেলাম। আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমিও যাই। আমি যেতে লাগলাম, তখন আপু আমার হাতটা ধরে নিয়ে বলল, আরফিন দাঁড়া। হাত ছাড়েন। আগে আমার কথাটা শোন। হাতটা ছাড়তে বলছি। আমাকে ক্ষমা করে দে। হাত এক ঝটকায় সরিয়ে নিয়ে
থাপ্পড় মারার জন্য হাত তুলেও মারলাম না। বিনতি আপু চোখ বন্ধ করে নিয়েছে। আমি হাত নামিয়ে নিচে চলে এলাম। নিচে আসতে আম্মু বলল, খেয়ে নে। হুম। বিনতি কোথায়? আমি কেমন করে বলবো? বাবা, মেয়েটাকে ক্ষমা করে দেই না। তুমি কি খেতে দিবে না? আমি যাব। আমি কিছু বললাম না, খেতে লাগলাম। ক্ষমা করে দে, আপুর তো ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। খাওয়া শেষ করে বললাম, ভেবে দেখব। রুমে চলে এলাম। এসে শুয়ে আছি, তখন পারভেজ এলো। আপুকে ক্ষমা করে দে, আপু আসার পর থেকে দেখেছি আপু অনেকবার কান্না করছে। ওর এইটুকু কান্না দেখে তোর মন গলে গেল? আচ্ছা, আমার জায়গায় হলে তুই কি করতি? জানি না। তবে আমাকে আর এই বিষয়ে বলিস না। আচ্ছা, আল্লাহ হাফেজ, ঘুম আসছে। আল্লাহ হাফেজ। পারভেজ চলে গেল। আমি শুয়ে আছি আর ভাবছি কি করব। ক্ষমা করব না করব না। ক্ষমা করলে সম্মান কমে না, আরও বাড়ে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ছাদে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছি, তখন বিনতি আপু এসে পাশে দাঁড়ালো। আমি মানছি অনেক বড় ভুল করেছি, তাই বলে কি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না? ওকে, আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি? বিনতি আপু আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরলেন কেন? সরি। কোথায় যাও? নিচে। কেন? এমনি একটু কথা বলতাম। আমার সাথে আপনার কি কথা থাকতে পারে বুঝতে পারছি না। আর আপনাকে তো ক্ষমা করে দিয়েছি বললাম, তাহলে আর কিসের কথা? বিনতি আপু আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। অনেক কিছু। কিন্তু আমার তো নেই। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে এলাম। খাবার সময় কেউ আমার পায়ে, কেউ পা দিয়ে সুরসুরি দিচ্ছে। আপু আমার সামনে বসা, তাই আপুর দিকে রেগে তাকালাম। আপু মিটমিট করে হাসছে। বুঝতে পারলাম এটা আপু করছে। অনেক রাগ হচ্ছে। রেগে খাবারে পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়লাম। কি হলো, উঠলি কেন? এমনি ভালো লাগছে না। রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে পারভেজের রুমে গেলাম। আজ ভার্সিটি যাব না, অফিসে যাব। কেন? একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ও, চলো তাহলে, আমিও যাব। চল তাহলে। দুজন মিলে বের হলাম। কিরে, কোথায় যাবি? অফিসে। আরফিন, তুই না ভার্সিটিতে যাবি, তাই না? না, আমিও অফিসে যাব। কেন? বলছিলাম বিঞ্জিকে যদি ভার্সিটি পর্যন্ত রেখে যেতে। ওকে আব্বু। পারভেজের দিকে রেগে তাকালাম। আব্বুকে বললাম, কেন? একা একা যেতে পারবে না? আমার এমন কথা শুনে আপু মন খারাপ করে নিল। আচ্ছা চলেন। আপুকে দেখলাম অনেক খুশি হলো। এতে খুশি হওয়ার আর মন খারাপ করার কি আছে বুঝতে পারছি না। আমি আর পারভেজ গিয়ে সামনে বসলাম, আর বিনতি আপু পিছনে বসলো। আমি ড্রাইভ করতে লাগলাম। ভার্সিটির কাছে এসে আপুকে নামিয়ে দিলাম। আমাকে নিতে আসবে? কেন? আপনি কি যেতে পারবেন না? এত কথা বলিস কেন? আচ্ছা আপু, আসবো। ওকে। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আপুর সাথে এমন করছিস কেন? তো কেমন করব? ওর সাথে এর থেকে ভালো করে কথা বলতে পারছি না। কেন জানি বলতেই ইচ্ছা করে না। খুব বেশি করিস না, তোর এমন ব্যবহারে আপু অনেক কষ্ট পাচ্ছে। কষ্ট? এগুলো আবার কষ্ট হলো নাকি? সত্যি তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। ওরাই আমাকে চেঞ্জ করে দিয়েছে। ওটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যা না। কি বলি ভুলে যাব? আমার তো ওই রাতের কথা বেঁচে থাকতে ভুলতে পারবো না। যখন ও আমার সামনে আসে না, তখন ওই রাতের কথা মনে পড়ে যায়। ও। এইভাবে কথা বলতে বলতে অফিসে চলে এলাম দুপুরে। দোস্ত, তুই আপুকে ভার্সিটি থেকে নিয়ে বাসায় চলে আয়, আমার যেতে বিকেল হয়ে যাবে। আমি যেতে পারবো না, তুই যা। ভাই একটু যা, আমার অনেক কাজ আছে, বুঝতে পারছিস না কেন? তুই বুঝতে পারছিস না কেন আমি যেতে পারবো না? তার থেকে তুই আপুকে ফোন করে বলে দে যেন বাসা চলে যায়। আমি পারবো না, তুই বল। আমি পাগল নাকি?
বললে বল, না হলে থাকলো, আমিও তোর সাথে যাব। যা। না। যাবি না? না। না গেলে তোর সাথে কথা বলবো না। কেন? আব্বে তোর কি হলো? আচ্ছা, যাচ্ছি। এক একজনের ঢং দেখে বাঁচি না। হুম। আমি আর কিছু বললাম না। গাড়ি নিয়ে ভার্সিটির কাছে চলে এলাম। দেখি ম্যাম, সামিয়া, নাইমুল, শামীম দাঁড়িয়ে গল্প করছে। আমি গিয়ে গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিলাম। আমাকে নিতে এসেছে, আমি যাই তাহলে। হতে পারে। জি ম্যাম, আর ওইটা স্যার নাকি, মানে আপনার হাজবেন্ড নাকি? কিন্তু হবু। ও, স্যারকে বের হয়ে আসতে বলেন তো, একটু দেখি। তুমি বা তোমরা ওকে ভালো করেই চেনো। চিনি মানে বুঝলেন না? সময় হলে বুঝতে পারবে। একটু বের হয়ে আসবে। আপনি আসবেন না আমি চলে যাব? কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে বুঝতে পারছি না। আর স্যার মনে হয় অনেক রাগী। আরে না, আমার উপর একটি বিষয় নিয়ে রেগে আছে তাই। ওহ, ওকে ম্যাম, তাহলে যান। ওকে। বিনতি আপু এসে গাড়ির সামনে বসলেন। সামনে বসলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এই বিষয়ে আর কোনো কিছু বললাম না। ওর সাথে কথা বলতেই ইচ্ছে করছে না। শামীম, নাইমুল, তোমরা কি চিনতে পেরেছো কণ্ঠটা? কে এটা? কে জানি, কণ্ঠটা পরিচিত হলো, কিন্তু কার বুঝতে পারলাম না। ওহ, আমার মনে হচ্ছে এটা আরফিনের কণ্ঠ। হতেও পারে। কিন্তু ম্যাম যে বললো তার হবু হাজবেন্ড। তো এখন প্রশ্ন হচ্ছে, ম্যামের হাজবেন্ড বলে আরফিন কেমন করে হয়? আমরা তো তাকে দেখতেই পেলাম না, তো কেমন করে বলবো ওটা আরফিন? আর আজ আরফিন বা পারভেজ কেউ আসেনি। ক্লাসে একটা বিষয় আমি লক্ষ্য করেছি। কি? ম্যাম ক্লাসের সময় আরফিনের দিকে তাকিয়ে থাকে। সামিয়ার কথা শুনে শামীম আর নাইমুল মুচকি মুচকি হাসছে, কারণ তারা দুজনে আমার বিষয়টা জানে। তোমরা মুচকি মুচকি হাসো কেন? তোমার কথা শুনে। আর ম্যাম আরফিনের দিকে তাকালে তো তোমার কি? আমার জিনিসের দিকে কেন তাকাবে? তোর জিনিস মানে? ইয়ে মানে কিছু না। আমি জানি তুমি আরফিনকে ভালোবাসো। ও, আর তোমার আরফিনকে ভুলে যাওয়া ঠিক হবে। কেন? আরে তেমন কিছু না। বলো বলছি। আরফিন অন্য একটি মেয়েকে ভালোবাসে। কি বলছো? সামিয়া, এখানে মানুষ অনেক, কান্না করো না। আর তুমি বললো না, আর কিছু বললো না, কাঁদতে কাঁদতে চলে গেল। শালা দিলি তো। এখন যদি উল্টো পাল্টা কিছু করে বসে? যা করেছি ভালো করেছি, পুরো যদি জানতে তাহলে হয়তো অনেক কষ্ট পেত। তাও ঠিক। চল সামিয়াদের বাসায়। চল, আবার উল্টো পাল্টা কিছু না করে বসে যে যেদি মেয়ে। শামীম আর নাইমুল সামিয়ার বাসায় গিয়ে কলিং বেল বাজালো। আন্টি এসে দরজা খুলে দিল। হ্যাঁ বাবা বলো। আন্টি, সামিয়া কোথায়? সামিয়া দৌড়ে ওর রুমে কাঁদতে কাঁদতে গেল আর দরজা লাগিয়ে দিল। আমি অনেক ডাকাডাকি করলাম, কিন্তু দরজা খুললো না, শুধু বললো আমাকে একা থাকতে দাও। কি হয়েছে বাবা? সামিয়া কাঁদতে কাঁদতে এলো কেন? ও, আমি দেখছি। আন্টি, ওকে একটু বোঝান, আর উল্টা পাল্টা যেন কিছু না করে সেদিকে খেয়াল রাখবেন। বাবা। ওকে আন্টি, আমরা তাহলে যাই। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, অন্যদিন। নাইম আর শামীম সামিয়ার বাসা থেকে বাসায় চলে আসে। আমিও বাসায় চলে আসলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে বসলাম। আপু আবার সামনে বসলো, তাই উঠে অন্য চেয়ারে বসলাম। খেতে দাও তো। দিচ্ছি। আম্মু খাবার দিল, আমিও খেতে লাগলাম। আজ বিকালে আমি আর তোর আম্মু চলে যাব। আর কয়েকটা দিন থেকে যাও। আমারও তো অফিস আছে, তাই না? কখন যাবে? বিকেলে। ও
ওকে। আর আপু কোথায় থাকবে? তোদের সাথে। আমাদের সাথে থাকা ঠিক হবে না যদি কিছু করে দেই। আর আমাদের সাথে থাকলে লোকে মন্দ বলবে। তাই বলছি যেখানে থাকতো সেখানে গিয়ে থাকুক। উঠে চলে আসতে যাব তখন আব্বু বলল, আরেফিন দাঁড়া, বলো। আমাদের কি মন থেকে ক্ষমা করিসনি? করেছি। করলে এমনভাবে কথা বলিস কেন? চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। চুপ করে আছিস কেন? মন থেকে ক্ষমা করে দিয়েছি। যদি মন থেকে ক্ষমা করে দিয়ে থাকিস তাহলে বিনতিকে বিয়ে কর। কি? আমি কি পাগল নাকি? ও আমার থেকে বড়, আমি বিয়ে করতে পারবো না। তাহলে বিনতিকে পাওয়ার জন্য পাগলের মতন ওর পিছে ঘুর ঘুর করতি কেন? ওটা অতীত ছিল, তখন ভালোবাসতাম, এখন না। পরে আবার বলবি না তো? কি বলবো বুঝতে পারছি না, এখনো তো অনেক ভালোবাসি। চুপ কেন? কিছু বললাম না, ছাদে চলে এলাম, এসে দোলনায় বসে আছি। আপু এলো, এসে আমার পাশে বসলো। আমি তোকে ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর সেদিনের জন্য সরি। আমার খুব রাগ হয়েছিল, তাই রাগের মাথায় এরকম একটা কাজ করেছিলাম। কিন্তু একটা কথা জানিস, তোর জন্য যেটুকু কান্না করেছি আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য একটুও চোখের পানি বের হয়নি। তোর জন্য প্রায় প্রতিদিন কান্না করেছি। তোর সাথে ওরকম করার জন্য নিজের উপর খুব রাগ হয়েছিল। সুইসাইডও করতে গেছিলাম কিন্তু পারিনি। তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। যদি রাজশাহীতে পারভেজের দেখা না পেতাম তাহলে হয়তো তোকে খুঁজে পেতাম না। পারভেজের কাছ থেকে জানতে পারি তুই পারভেজ ঢাকায় আছিস। কি ভাগ্য দেখ, তুই যে ভার্সিটিতে পড়িস সেই ভার্সিটিতেই চাকরি পেয়েছি। তোকে যেদিন ভার্সিটিতে দেখি ইচ্ছে করছিল তোকে গিয়ে জড়িয়ে ধরি। এই একটা বছর মনে হচ্ছিল আমি একটা জীবন্ত লাশ হয়েছিলাম। সেদিন যখন তোকে ভার্সিটিতে দেখি মনে হচ্ছিল আমার জীবন ফিরে পেয়েছি। সেদিন অনেক খুশি হয়েছিলাম, অনেক। তোকে খুব ভালোবাসি রে। তুই যদি ছেড়ে যাস তাহলে হয়তো আমি বাঁচবো না। আপু কেঁদে কেঁদে কথাগুলো বলল, আর আমি আপুর দিকে নির্বাক শ্রোতার মতো তাকিয়ে আছি। এখন আমার কি বলার দরকার, আমার এখন কি করার দরকার কিছু বুঝতে পারছি না। আমি কি ফিরিয়ে দিব না দিব না? আমিও তো আপুকে এখনো অনেক ভালোবাসি। তোকে ছাড়া থাকতে পারবো না রে। তুই যদি ছেড়ে যাস না তাহলে সেদিন আমার এই পৃথিবীতে শেষ দিন হবে। আমি দাঁড়ালাম, তারপর আপুকে ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আপু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, এটা খুশির কান্না। আমিও কাঁদতে বাধা দিলাম না। আজ যত ইচ্ছে কাঁদুক, আর কাঁদতে দিব না ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর কান্না থামালো, তারপর বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যাব না। তুই বলা ছাড়বে? কি? আর তুই বলবো না। অপুর চোখ মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আপু লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। বাব্বা, সিনিয়র আপু তো দেখি লজ্জা পাচ্ছে। কুত্তা, আপু বলবি না। এইভাবে মারো কেন? লাগছে তো? লাগার জন্যই তো মারা। আর একবার আপু বললে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। আর বলবো না। আর তুমিও তুই বলা বন্ধ করো। এবার এখানে একটা চুমু দাও। ঠোঁটে? ছি, আমি দিতে পারবো না। আমি নিয়ে যাচ্ছি। আপু আমার মাথা নিচু করে ঠোঁটের আপুর গোলাপের পাপড়ির মতো ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। আমিও রেসপন্স করলাম। আপু 3 মিনিট পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। হাঁপাতে হাঁপাতে আপু বলল, আজকেই বিয়ে করব। না। কেন? কবি বলেছেন যার সাথে প্রেম করবে তাকে বিয়ে করবে না। তোর কবির গুল্লি মারি। হা হা হা। কারণটা হচ্ছে পারভেজের জন্য। আগে পারভেজের জন্য একটা খুঁজি, তারপর। কেন? পারভেজের ইচ্ছে দুজন একসাথে বর্ষে যে কোণে আনতে যাব। ও মনে হয় বেশি খোঁজা লাগবে না। কেন? বেচারা তো ওর পিয়ে এর দুর্বল। তাই নাকি? এখন আবার কে ফোন দিল? ফোনটা বের করে দেখি পারভেজ। রিসিভ করলাম। কিরে, কি হলো? আমাকে নিতে আয়। পারবো না, এখন ব্যস্ত আছি। কিসে এত ব্যস্ত? বিন্দি আপু ফোন নিয়ে নিল, নিয়ে বলল, পারভেজ, তোমার নাকি তোমার বিয়ের সাথে চক্কর চলছে।
আপনাদের ঝামেলা শেষ হয়ে গেছে? হুম। আমার ট্রিট কোথায়? দিব, আগে বলো তোমার বিয়ের সাথে তোমার কি চলছে? কই কিছু না তো। আফরিন কিন্তু আমাকে বলেছে। হুম। বলে দিয়েছে? হুম। তো কবে থেকে চলছে এসব? শুরুই তো করতে পারিনি। সো স্যাড। হেল্প করতে হবে নাকি? আরে না, আমি পারবো। হুম, ভালো। আর বেস্ট অফ লাক। আফরিনকে ফোনটা দিয়ে দেন। এই নাও। ফোনটা নিয়ে বললাম, বলো। আমাকে নিতে আয়। আসছি। হুম। ফোন কেটে দিলাম। আচ্ছা, আমি তাহলে পারভেজকে নিয়ে আসি। ওকে, যাও। নিচে এসে রেডি হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে এলাম। এসে পারভেজের কেবিনে চলে এলাম। এসেছিস তাহলে? চলো। কিরে, কেমন করে কি হলো? পারভেজকে সব খুলে বললাম। আরে ওই খোলা না, আপনারা আবার বেশি বুদ্ধিমান তো, তখন কি থেকে কি ধরে বসে থাকেন। এখানেও ওই সব কিছু ধরার কথা বলছি না, কথা বোঝার কথা বলছি। হা 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 হা। ভালো হয়েছে, এখন চল। তারপর দুজন মিলে বাসায় চলে এলাম। বিকালে। তোমরা থাকো তাহলে। আব্বু, আর তোমরা সাবধানে যাও। আব্বু আম্মুকে জড়িয়ে ধরলাম। ওকে আম্মু, তোমরা যাও আর সাবধানে যাবে। আর তোরাও সাবধানে থাকিস। পারভেজ গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পাগল ছেলে, কাঁদিস কেন? মায়ের আদর ভালোভাবে পাইনি, তার আগেই ছেড়ে চলে গেছে। আর একটা মা পেলাম, তো আজকে ছেড়ে চলে যাচ্ছে। পাগল ছেলে, একেবারে কি ছেড়ে যাচ্ছি নাকি? আব্বু গাড়ি নিয়ে এসেছিল, তাই গাড়িতে চলে গেল। রাতে আমি আর বিনতি আপু ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছি আর গল্প করছি। হঠাৎ পিছনে একটা শব্দ হলো, তাই পিছনে তাকালাম। দেখি পারভেজ নিচে যাচ্ছে। কিরে, কোথায় যাচ্ছিস? নিচে। এখানে আয়। তোর ডিস্টার্ব হবে না তো? শালা, তোর কানের নিচে 2টা দিব। এখানে আয়। আর কিসের ডিস্টার্ব হবে শুনি? আসছি, রাগিস কেন? তুমিও তোমার মৌকে নিয়ে এসো। কবে নিয়ে আসবে বলো? সময় হোক। তুমি কি এখনো বাচ্চা আছো নাকি? তা না। তবে? পারভেজ ইমপ্রেস করতে পারলে তো নিয়ে আসবে। কি বললি? আমি ইমপ্রেস করতে পারবো না? না, পারবি না। 2 দিনের মধ্যে তোকে মৌয়ের সাথে প্রেম করিয়ে দেখিয়ে দেব। দেখবো যে মেয়েদের সাথে কথা বলতে গেলে হাঁটু কাঁপে, সে নাকি প্রেম করবে। বললাম তো, 2 দিনের মধ্যে তোকে প্রেম করিয়ে দেখিয়ে দেব। আমিও দেখব। পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। তারপর পারভেজের রুমে গেলাম। কিরে, কোথায় যাবি? ভার্সিটি না অফিসে? অফিসে। ও আচ্ছা, যা তাহলে। পারভেজের রুম থেকে বের হয়ে বিনতি আপুর রুমে গেলাম। দেখি আপু নেই, তাই বিছানায় বসে পড়লাম। হঠাৎ দরজা লাগানোর শব্দ পেলাম। দেখি আপু গোসল করে এসে দরজা লাগালো। আপু মনে হয় আমাকে এখনো দেখেনি, তাই শরীরের পেঁচিয়ে থাকা টাওয়েলটা খুলে ফেললো। আমার বন্ধ মুখটার সাথে সাথে হা হয়ে গেল। এভাবে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করে বললাম, তাড়াতাড়ি পোশাক পরো। তুমি পরিয়ে দাও। কি? আমি পারবো না, তুমি একা একা পড়ো। যা যা না দেখার ছিল সব দেখে নিলাম। দেখলে সমস্যা নেই, কারণ তুমি আমার ভবিষ্যৎ স্বামী। এগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি পোশাক পরো। হয়ে গেছে। কি? পোশাক পরা। এখন চোখ খোলো। সত্যি তো? আস্তে আস্তে চোখ খুললাম। এবার পোশাক পরে আছে। আমাকে দেখোনি যে আমি তোমার রুমে বসে আছি? দেখছিলাম। তাও? তুমি তো দেখি অনেক লুচু। লুচুর কি দেখছো? এদিকে আসছো কেন? খাবো তাই। কি কি খাবে? দেখাচ্ছি। কিছু দেখতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ভার্সিটি যেতে হবে। না, আমি না খেয়ে কোথাও যাচ্ছি না। এসে আপু আমাকে কলার ধরে দাঁড় করিয়ে দিল। আপুর মুখ এত কাছে যে আপুর গরম নিঃশ্বাস আমার মুখে পড়েছে। আপুর গরম নিঃশ্বাস আমাকে মাতাল করে দিচ্ছে,
তাই দিলাম আপুর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে। 5 মিনিট পর ছেড়ে দিলাম। হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়লাম। হাঁপাতে হাঁপাতে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হুম। আমি রুম থেকে বেরিয়ে এসে গ্যারেজ থেকে বাইক বের করলাম। একটু পর পারভেজ এলো। ব্যাগে যাবে নাকি? হুম। খুব ভালো, আজ তাহলে ভালোই মজা করবে। হুম। আচ্ছা আমি যাই। যা। পারভেজ গাড়ি নিয়ে চলে গেল। একটু পর আপু এলো। বাইকে যাবে নাকি? হুম। চলো তাহলে। ভাবছিলাম আপুকে জড়িয়ে ধরতে বলবো, কিন্তু তা হলো না। আপু বলার আগেই জড়িয়ে ধরলো। আহ, কি ফিলিংস! বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। মাঝে মধ্যে ব্রেকে চাপ দিতে লাগলাম, আর আপু আমার উপর এসে পড়তে লাগলো। এই ফাজিল, এটা কি হচ্ছে? কোনটা? এই তো ব্রেক চাপছো। মাঝে মধ্যে দাবা পড়ে যাচ্ছে তাই। ভালোভাবে বাইক চালাও। সামনে ছোট একটা গর্ত পড়লো তাই জোরে দিলাম ব্রেকে চাপ। আর একটু পিছনের চাকা একটু উপরে উঠে গেল, আর আপুর শরীরটা পুরো আমার উপরে এসে পড়লো। আহ, কি যে মজা লাগলো রে ভাই! এই, আপনারা কিন্তু আমাকে লুচ্চা ভাবিয়েন না, আমি কিন্তু মোটেও লুচ্চা না। আমি অনেক একটা ভদ্র ছেলে। এটা কি হলো? এত জোরে ব্রেক চাপ দিলে কেন? সামনে গর্ত ছিল তাই। একটু দেখে শুনে চালাও। এমনভাবে দুষ্টুমি করতে করতে ভার্সিটি চলে এলাম। আমাকে আর আপুকে বাইকে দেখে সবাই তো হা করে তাকিয়ে আছে। এমন ভাবে সবাই তাকিয়ে আছে কেন? বুঝতে পারছো না? এত রূপসী ম্যাম একটা স্টুডেন্টের বাইকে বসে আছে, তাও অনেক ক্লোজ হয়ে। ও, এই জন্য? ওকে, তুমি যাও, আমি আমার বন্ধুদের কাছে যাই। আর মেয়েদের সাথে কথা বলতে যেন না দেখি। ওকে ওকে। এত সুন্দর একটা সিনিয়র মামাতো আপু থাকতে কি জন্য অন্য মেয়েদের দিকে তাকাবো বলো? আবার আপু? সরি, ভুল হয়ে গেছে। ওকে, আমি গেলাম তাহলে। বিনতি আপু চলে গেল, আর আমিও আমার বন্ধুদের কাছে এলাম। কি মামা, সবকিছু ঠিক হয়ে গেছে নাকি? ভালো তো। আমাদের ট্রিট কোথায়? ট্রিট নিতে হলে তো ক্যান্টিনে যাওয়া লাগবে। চল তাহলে। আর সামিয়া আসেনি? না, আর একটা ঘটনা ঘটে গেছে। কি? তাহলে শোন। শামীম আগামীকালের ঘটনা সবকিছু বলল। ও, তাহলে চলো, ওকে এই ট্রিট খাওয়ানো ঠিক হবে না, ও তখন অনেক কষ্ট পাবে। তারপর 3 জন মিলে ক্যান্টিনে গেলাম। 2 পেটুক অনেক কিছু খেলো। তারপর ক্যান্টিন থেকে বেরে এলাম, দেখি সামি একটা বেঞ্চে বসে আছে, তাই ওখানে গেলাম। হাই, কেমন আছো? আছি একরকম। কেন, কি হয়েছে? তেমন কিছু না, আর আমি 2 দিন পর আমেরিকা চলে যাচ্ছি। কেন? যার জন্য থাকলাম তাকে পেলাম না, তাই থেকে কি করব? ও, ক্লাসের সময় হয়ে গেল তাই ক্লাসে চলে এলাম। সামিয়া মনে হয় অনেক কাঁদছে, তাই ওর চোখ মুখ ফুলে আছে। আপু ক্লাসে এলো, ক্লাস নিতে শুরু করলো। 1 মাস পর আজ আমাদের বিয়েটা হয়ে গেল। আমি আর পারভেজ রুমের সামনে দাঁড়িয়ে আছি। দুজনে একসাথে দাঁড়িয়ে থাকার একটা কারণ, আমার আর পারভেজের বাসার ঘর পাশাপাশি সাজানো হয়েছে তাই। দোস্ত, ভিতরে যে ভয় করছে। আমি কি তোর সাথে আসবো নাকি? কি? যতই হোক বন্ধু বলে কথা, সবসময় পাশে না থাকলে কি চলে বল? শালা, তুই তোর বউয়ের কাছে যা, আর আপুকে বলবো নাকি? এই না, বলে দিলে আমি শেষ। আর আমি তো মজা করে বললাম, আর তুই সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। আমি মজা করলাম। শালা, ওকে তো তখনই দরজা খোলার শব্দ পেলাম। দেখি মৌ ওদের রুমের দরজা খুলেছে, আর আমার রুমেরটা বিনতি আপু। খুব গল্প করা হচ্ছে না, আজ তোমার গল্প করা দেখাচ্ছি। মৌ এসে পারভেজের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। ভাই, বেঁচে থাকবো কিনা জানি না, যদি কিছু হয়ে যায় না তাহলে ক্ষমা করে দিস। আপুও আমার কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। ভাই, আমাকেও ক্ষমা করে দিস রে। এই যে পাঠক পাঠিকা, আপনারাও ক্ষমা করে দেন। জানি না বেঁচে থাকবো কি থাকবো না, দোয়া করবেন যেন বেঁচে থাকি।
হা 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 হা।